ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আমি আছি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আজকে যেটা আমরা পড়বো সেটা হলো ক্লাস 12-এর একটা কবিতা অন কিলিং এ ট্রি। তোমরা টাইটেলটা দেখতেই পাচ্ছ। এই কবিতাটা আজকে আমরা পড়বো। তার আগে বলে রাখি একটা কথা, যে আমাদের ক্লাস 12-এ যে সিলেবাসটা রয়েছে সেখানে যে কবিতাগুলো রয়েছে তার মধ্যে এটা একটা এমন কবিতা যে কবিতাটা কিন্তু পুরোপুরি আমাদের বর্তমান সময়কে রিপ্রেজেন্ট করে। আমরা জানি যে বর্তমানে যে গোটা বিশ্ব জুড়ে যে গ্লোবাল ওয়ার্মিং চলছে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন চলছে, হ্যাঁ তোমরা ভালো করেই জানো যে পৃথিবীর গড় তাপমাত্রা দিনকে দিন বেড়েই চলেছে, যার জন্য কি হচ্ছে যে প্রাকৃতিকভাবে এই পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ, এবং যে আবহাওয়া আজকের থেকে 20 বছর বা 30 বছর আগে ছিল সেটা কিন্তু এখন তা নেই। ক্রমে 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 দেখা যাচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়েই চলেছে। আর যার প্রধান যে কারণটা সেটা হলো এই নির্বিচারে গাছ হত্যা, হ্যাঁ, অর্থাৎ ডিফরেস্টেশন। আমরা দেখতে পাচ্ছি মানুষ যে কোনো অছিলায় যে কোনো অজুহাতে গাছ কেটে চলেছে, এবং এর ফলে কি হচ্ছে, পৃথিবীতে যে গাছের যে পর্যাপ্ত পরিমাণ সেটা আস্তে আস্তে কমে আসছে। জনসংখ্যা তার কোনো দিনও কমে না, জনসংখ্যা কী হচ্ছে, ক্রমে ক্রমে বেড়েই চলেছে। যতই জনসংখ্যা নিয়ন্ত্রণের আইন সরকার বা বিভিন্ন দেশগুলো বার করে থাকুক, সেটা একটা এরিয়া বা এলাকার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু গোটা পৃথিবীটা সেটাকে তো আমরা কখনোই কোনো বর্ডার বা দেয়াল দিয়ে বাঁধতে পারবো না, সেটা সবটা মিলেই পৃথিবী। তো সেই পৃথিবীতে যে অক্সিজেনের মাত্রা সেটা কিন্তু দিনের দিন কমেই আসছে। যাক, এই বিষয়ের উপর ভিত্তি করে একটা লেখা, একটা জ্বলন্ত লেখা লিখেছেন গিভি প্যাটেল, একজন ভারতীয় কবি। আচ্ছা, এবার কবিতার টাইটেলটা এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, অন কিলিং এ ট্রি। অন কিলিং এ দ্য অন কিলিং এ ট্রি, এটা হচ্ছে কবিতাটির শিরোনাম। আর যার কথা হচ্ছে একটি গাছের হত্যার ওপর, একটি গাছের হত্যার ওপর কবিতাটি লেখা। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখো, অ্যাবাউট দ্য অথরে দেওয়া রয়েছে, কি বলছে, গিভি প্যাটেল জন্ম হয়েছে 1940 সালে, ইজ আ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, প্লে রাইট অ্যান্ড পেইন্টার। আচ্ছা, তাহলে আমরা তাকে আচ্ছা কি বলা হয়েছে, বলা হয়েছে তিনি হলেন একজন রিনাউন্ড। রিনাউন্ড কথাটির অর্থ হচ্ছে স্বনামধন্য। রিনাউন্ড কথার অর্থ হচ্ছে স্বনামধন্য বা বিশেষ পরিচিতিবান, তাকে বলা হয় রিনাউন্ড। রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, একজন ভারতীয় কবি। প্লে রাইট, নাট্যকার, যিনি নাটক লেখেন তাকে বলা হয় প্লে রাইট বা নাট্যকার। অ্যান্ড পেইন্টার অর্থাৎ চিত্রকার। তাহলে দেখতে পাচ্ছি যে এই যে মানুষটা রয়েছে, এই মানুষটা কিন্তু তার মধ্যে অসম্ভব সাহিত্য প্রতিভা রয়েছে। তিনি একদিকে যেমন করে তিনি একজন বিশিষ্ট কবি, একজন নাট্যকার, এবং অন্যদিকে তিনি একজন চিত্রশিল্পী। ইন হিজ পোয়েট্রি প্যাটেল ইউজেস সিনকর্পোরেটেড রিদম। সিনকর্পোরেটেড রিদম কথাটার অর্থ হচ্ছে যে যেখানে যেখানে সঙ্গীতময়তা বা সুরময়তাকে, হ্যাঁ, বিভিন্নভাবে পাল্টে নতুন নতুন আঙ্গিকে উপস্থাপন করে তিনি এই কবিতাগুলো লিখেছেন। তার কবিতায় এই সিনকর্পোরেটেড রিদমের যে পরিবর্তন, পালাবদল, সেটা বিশেষভাবে লক্ষণীয়। হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি। এই লাইনটা বিশেষ গুরুত্বপূর্ণ, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে সাহিত্য সবসময় যুগোপযোগী হয়, সাহিত্য যুগের কথা বলে। আমরা ইতিহাসের পাতা ঘেঁটেও দেখেছি যে সাহিত্যর মধ্যে কিন্তু সেই সময়কার তৎকালীন নানা রকম পরিস্থিতি, সে অর্থনৈতিক বলো, সামাজিক বলো, রাজনৈতিক বলো, উঠে এসেছে। আমরা সেই লেখাগুলো পড়েছি। সেইখানে বলেছে যে হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি। তার কবিতায় নিত্যদিনের জীবনের মানুষের যে মুখের ভাষা, সেই ভাষার স্বাদ তার কবিতার মধ্যে আমরা পাবো। অর্থাৎ তার কবিতায় যে কথাগুলো বলা হয়েছে, যে কাব্যিকভাবে যে কথাগুলো তার কবিতায় রাখা হয়েছে, সেগুলো কিন্তু আমাদের এই নিত্যদিনের জীবনে ব্যবহৃত যে কথা, সেগুলোই তিনি তুলে ধরেছেন। আচ্ছা, সাম অফ হিজ নোটেড ওয়ার্কস আর মিররিং হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি। যাই হোক, তাহলে এই
হলো তার কিছু শ্রেষ্ঠ লেখা যিনি তার সাহিত্য জীবনে লিখেছেন। হ্যাঁ, এবং যেমন মিররিং 1991, হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বডি 1976, এগুলো হচ্ছে পাবলিকেশন ডেট। তো এবার আমরা চলে যাব কবিতাটির দিকে। আচ্ছা, কবিতাটি পড়ার আগে আমরা অ্যাবাউট দ্য পোয়েমটা একটু পড়ে নিব। এই জায়গাটা কিন্তু কনসেপশনটা আমাদের খুব ক্লিয়ার রাখতে হবে, অর্থাৎ যে কবিতাটা আমরা পড়তে চলেছি সেই কবিতাটা কী বা তার বিষয়বস্তুটা কী সেটা কিন্তু খুব সুন্দর করে আগে ভালো করে বুঝে নিতে হবে। কি বলা হয়েছে? দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ এই কবিতাটি হলো কি সম্পর্কে কবিতা? দ্য হার্ম। হার্ম করার অর্থ কি? ক্ষতি করা। হার্ম কথার অর্থ হচ্ছে ক্ষতি করা, অনিষ্ট করা। দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট। কার প্রতি ক্ষতিটা হয়েছে? প্রকৃতির প্রতি ক্ষতিটা হয়েছে। কে করেছে? ক্ষতি সাধন কে করেছে? বাই হিউম্যান বিইংস। এবং যে মনুষ্য, মানুষ দ্বারা বেষ্টিত এই পৃথিবী, যেখানে প্রাকৃতিক জিনিসপত্রের সাথে সাথে মানুষও রয়েছে, প্রকৃতির সৃষ্টি মানুষ, সেই মানুষই কী করেছে? তার সৃষ্টি অর্থাৎ প্রকৃতিকে ধ্বংস করে চলেছে। এটাই বলা হয়েছে যে এই কবিতার যে মূল বিষয়বস্তু, সেখানে দেখতে পাচ্ছি আমরা যে মানুষ যা এই প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সেই সৃষ্টি তার সৃষ্টিকর্তাকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। তাই জন্য বলেছে দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস। এটা তোমরা সাবস্টেন্সেও লিখতে পারো, যে এই কবিতা রিলেটেড যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করানো হবে সেখানেও তোমরা এই অংশটুকু রাখতে পারো। খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন গোটা কবিতার সম্পর্কে, 2 লাইনে খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন, যে কবিতাটি প্রকৃতির প্রতি মানুষের যে নির্মম অত্যাচার, যে ক্ষতি, হ্যাঁ, প্রকৃতির প্রতি যে অন্যায়, তারই প্রতিচ্ছবি তুলে ধরেছেন কবি কেভি প্যাটেল এই কবিতায়, যেটা আমাদের কবিতার মূল বিষয়বস্তু। তারপরে বলেছে ইন আ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আইরনি। অর্থাৎ এই কবিতায় কবির যে কাব্য স্বর সেটা কিন্তু ব্যঙ্গ বিদ্রুপের। সেটা কিন্তু কি? ব্যঙ্গ বিদ্রুপের। ব্যঙ্গ বিদ্রুপ কথাটার অর্থ হলো যে কোনো কিছুকে কোনো কিছুর সাথে তুলনা করে তাকে বিদ্রুপ করা। হ্যাঁ, এইবার এই কথাটা সুস্পষ্টভাবে বললে কি হবে? ধরে নাও যে কোনো একজনকে নিন্দে করা হচ্ছে, এমন একটা বিষয়কে দিয়ে নিন্দে করা হচ্ছে, বা এমন একটা অবজেক্টকে তুলে নিয়ে নিন্দে করা হচ্ছে যার সাথে তার কিন্তু কোনো মিলই নেই, বা সে তার সমকক্ষ কোনোদিনও হতে পারবে না। তাই এইখানকে জিনিসটা ছোট্ট করে বললে কি হবে? যে ধরে নাও, যেমন আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন মহান পণ্ডিত, একজন মহান পণ্ডিত, যার যার তোমার শিক্ষাগত যোগ্যতা, যার নাম সারা বিশ্ব জুড়ে আছে। তো এই মানুষটার শিক্ষাগত যোগ্যতা, তার পদমর্যাদা কি? এবার ধরে নাও এমন ক্লাসের শ্রেণীকক্ষে থাকা এমন একটা ছেলে বা মেয়ের সাথে তুলনা করা হয়েছে যে বিগত কয়েক বছর ধরে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। তো এবার ক্লাসের যারা অন্যান্য যারা ছাত্রছাত্রী আছে তারা তাকে কি বলে? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, এই কথা বলার মাধ্যমে কি আদৌ কি সে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? না। তাহলে কি সে ক্লাসে প্রতি বছর একবার করে সে ফেল করতো? না। তা এইভাবে যখন কাউকে, হ্যাঁ, কোনো একটা অবজেক্ট তুলে, কোনো একটা বিষয় তুলে তাকে ব্যঙ্গচ্ছলে তার আসল চরিত্রটা ফুটিয়ে তোলা হয় এবং দুটো বিপরীতধর্মী হয়, একদমই বিপরীতধর্মী, তখনই তাকে বলা হয় ব্যঙ্গ বা বিদ্রুপ। তাহলে বলছে এখানে ব্যঙ্গ বিদ্রুপ রয়েছে। কোথায় ব্যঙ্গ বিদ্রুপ রয়েছে কবিতার মাঝে, সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো কোথায় ব্যঙ্গ আর বিদ্রুপটা রয়েছে। দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্প্যাশনস টুয়ার্ডস নেচার। আচ্ছা, তাহলে এইবার এই যে লাইনটা পড়লাম প্রথমে, তারই সাপোর্টিং একটা লাইন রয়েছে যে দ্য পোয়েট স্পিক্স অফ, কবি বলেছেন, কি বলেন? ম্যানস ভায়োলেন্স, মানুষের উন্মাদনার কথা, মানুষের উন্মাদনার কথা, অ্যান্ড ইম্প্যাশনস, বৈরিতা বা অহিষ্ণুতার কথা, টুয়ার্ডস নেচার, তার মানে প্রকৃতির প্রতি মানুষ যে উন্মাদ হয়ে উঠেছে, প্রকৃতির প্রতি মানুষ যে উন্মাদ হয়ে উঠেছে, নিষ্ঠুর হয়ে উঠেছে, প্রকৃতির প্রতি মানুষ যে অসহিষ্ণু হয়ে উঠেছে, সেই কথাই কবিতায় কবি বলেছেন। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। এখান থেকে কিন্তু তোমাদের একটা এমসিকিউ হবে যে কবিতাটি কি ছন্দে লেখা। আমরা কিন্তু দেখবো এই কবিতাটি কি লেখা, মুক্ত ছন্দে লেখা। কি ছন্দে লেখা? মুক্ত ছন্দে। এই জায়গাটা কিন্তু তোমরা সবাই যখন তোমরা নোটস তৈরি করবে হাইলাইট করে নিও যে কবিতাটি কিন্তু মুক্ত ছন্দে লেখা। যাই হোক, কবিতার যে তোমার মূল অর্থটা আমি ব্যাখ্যা করলাম, সেই অর্থটাতে তোমরা শর্ট করে বলতে গেলে বলতে পারো কবিতাটি প্রকৃতির প্রতি মানুষের অন্যায়,
সেইটাই তুলে ধরেছেন কবি। এবং এই কবিতায় কবি ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে প্রকৃতির প্রতি এই অন্যায়, মানুষের এই নির্মম অত্যাচারকে তিনি উপস্থাপন করেছেন। কবিতায় যে ভাষা উঠে এসেছে সেখানে আমরা দেখতে পাই যে মানুষ যে প্রকৃতির সৃষ্টি, এই জগতের সব থেকে শ্রেষ্ঠ জীব, সেই তার সৃষ্টিকর্তার প্রতি উন্মাদ হয়ে উঠেছে, অসহিষ্ণু হয়ে উঠেছে, তাকে ধ্বংস করার জন্য সে উদ্গ্রীব। সে নিজেই জানে না যে সৃষ্টি যে দিয়েছে তাকে, যে সৃষ্টি করেছে সে সৃষ্টিকর্তা, তাকেই যদি সে ধ্বংস করে ফেলে তবে তারও অস্তিত্ব কিন্তু কি অচিরেই শেষ হয়ে যাবে, তাই না? এটাই কবিতার বিষয়বস্তু। হ্যাঁ, এবার আমরা চলে যাই কবিতাতে, একটু দেখে নিই কবিতাটা। কবিতাটা খুব সুন্দর কবিতা। আচ্ছা দেখো, আচ্ছা স্লাইড করে করে কবিতাগুলো, গোটা কবিতাটাকে ভাগ করা হয়েছে। এবার তোমরা দেখছো যে এটা কিন্তু প্যাসেজ আকারে লেখা, কবিতাটি একদম প্যাসেজ আকারে লেখা। আর তোমরা এই প্যাসেজ আকারে লেখার একটা কারণ যেটা আমি বলতে পারি, যে এই যে বলেছে যে দৈনন্দিন জীবনে আমাদের যে স্বাদ, কথার যে স্বাদ, সেটা তুলে ধরার জন্য কি বলতো, কোনো কিছুকে সরল স্বাভাবিকভাবে বর্ণনা করা উচিত বা দরকার। অর্থাৎ আমি কোনো একটা কিছু তোমাদের সামনে উপস্থাপন করছি, আমি যদি উপস্থাপন করার সময় সেই কথাটা বা সেই বিষয়টা যদি তোমাদের ভাষা, তোমাদের চিন্তা দ্বারা আমি প্রকাশ করতে না পারি, দেন আমি কিন্তু সেটা কিন্তু তোমাদের কাছে উপস্থাপন করেও কিন্তু তোমাদেরকে বুঝিয়ে উঠতে পারবো না। ব্যাপারটা হলো, একটা জিনিস যেটাকে আমরা উপস্থাপন করছি তোমাদের সামনে, সেটা উপস্থাপন করাকালীন যদি সেটা তোমাদের ভাবনার সাথে, তোমাদের চিন্তার সাথে, সেই শব্দগুলো তোমাদের জগতের সাথে, তোমার সাথে যদি পরিচিত না থাকে বা পরিচয় না ঘটে সেই শব্দগুলো, তবে কিন্তু কখনোই সেগুলো কিন্তু মনের কাছাকাছি চলে যেতে পারবে না, কখনোই কিন্তু সেটা মনের কাছাকাছি চলে যেতে পারবে না। তাই তো এই জন্য কিন্তু কথাটা কিন্তু ভালো করে তোমরা যারা ক্লাসটা দেখছো তারা ভালো করে কিন্তু কথাটা মাথায় রেখো। সাহিত্য যুগোপযোগী তখনই হয় যখন সেটা মানুষের মনের ভাষা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যে সকল সাহিত্যিক বা যারা সাহিত্য চর্চা করছেন তাদের কিন্তু সংখ্যা কিন্তু অগণিত। হ্যাঁ, সেই সুদূর অতীতকাল থেকে বর্তমান কাল অবধি আমরা যে সকল সাহিত্যিকদের কিন্তু এই সাহিত্য জগৎকে হ্যাঁ মানে সাফল্যমণ্ডিত করা বা তাকে এনরিচ করার জন্য যারা দিনরাত্রি পরিশ্রম করছে, তাদের প্রতিভা, তাদের কল্পনাকে সাহিত্যের ভাষায় প্রকাশ করছে, তাদের একটাই লক্ষ্য কিন্তু লেখাটা যুগোপযোগী হতে হবে এবং সেটা কিন্তু মানুষের মনে স্থান করতে হবে। মনে রাখবা, কাল এমনই একটা সময় বা এমনই একটা বিষয় যেটা কিন্তু কোনো কিছুকেই দীর্ঘস্থায়ী হতে দেয় না, কিন্তু কালকে যে জয় করতে পারে তাকেই বলা হয় যুগোপযোগী, অর্থাৎ যেটা কালের গণ্ডি পেরিয়ে থেকে যায়। তাই যেমন আমরা রবীন্দ্রনাথ পড়েছি, ওয়ার্ডসওয়ার্থ পড়েছি, তাহলে এরা কি আর সশরীরে বেঁচে রয়েছেন পৃথিবীতে? না, নেই, কিন্তু তাদের কর্ম, তাদের সৃষ্টি, তাদের সাহিত্য চিন্তা কিন্তু আজও ব্রাইট এবং কিন্তু আমাদের পাঠ্য বিষয়বস্তু এবং আমাদের ভালো লাগার জগৎটা ঘিরে রয়েছে। ঠিক আছে, তাই এই জন্যই বলেছে এই কবিতাটা তিনি এমন প্যাটার্নে লিখেছেন যে প্যাটার্নটা হচ্ছে আমাদের জীবনের প্রতিদিনের কথা, প্রতিদিনের স্বাদ, প্রতিদিনের চিন্তাগুলো যাতে একেবারে মিলেমিশে ওঠে। কবিতার ভাষা অত্যন্ত সহজ সরল এবং তোমরা পড়লেই বুঝতে পারবে, এখন আমি যখন পড়াবো, এক্সপ্লেনেশন দেবো, বুঝতে পারবে যে কতটা সহজ সরলভাবে আমাদের কাছে তুলে ধরার জন্য তিনি এভাবে লিখেছেন। দেখো, আচ্ছা এবার চলে যাই কবিতা পাঠে। তোমরা মনোযোগ সহকারে শোনো, কবিতাটি খুবই সুন্দর। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। ফার্স্ট লাইনে বলেছেন ইট টেক্স, এটা নেয়, মাচ টাইম, অনেকটা সময়, টু কিল আ ট্রি। ডিয়ার স্টুডেন্টস, আমি এই কথা বলতে চাই যে তোমরা যারা ক্লাসটা দেখছো তারা কিন্তু অলরেডি একটা পেন অ্যান্ড পেপার হাতের সামনে রেডি করে নাও, কারণ কবিতাটা খুব ইনফরমেটিভ। কবিতার মধ্যে অনেকগুলো ভাব আসবে, অনেকগুলো কথা আসবে, যার মধ্যে ব্যঙ্গ বিদ্রুপ থাকবে, তাই জন্য ভালো করে মন দিয়ে না শুনলে কিন্তু তোমরা বুঝে উঠতে পারবে না। আচ্ছা দেখো কি বলেছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। একটা গাছকে হত্যা করতে অনেকটা সময় লাগে। কি লাগে? মাচ টাইম, অনেকটা সময় লাগে। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। কবি প্রথমে বলেছেন যে একটা গাছকে কেউ যদি হত্যা করতে চায় তাহলে তার প্রয়োজন অনেকটা সময়। কি সময়? অনেকটা সময়। এই যে লাইনটা, এই লাইনটার ব্যাখ্যাটা হলো, দেখো
পরবর্তী লাইনে তিনি কথাটাকে ভাঙিয়েছেন যে কেন সময় লাগে। তোমাদেরকে আমি বলছি, তোমরা জানো যে একটা গাছ, চারা গাছ অর্থাৎ একটা স্যাপলিং, যখন তাকে রোপণ করা হয় ধীরে ধীরে কিন্তু জল, আলো, বাতাস পেয়ে প্রকৃতির থেকে তার প্রয়োজনীয় খাদ্যবস্তু সংগ্রহ করে ধীরে ধীরে সে কী হয়ে ওঠে, মহীরুহ বা একটা বড় বৃক্ষে পরিণত হয়ে ওঠে। একটা গাছ, একটা মানব শিশু কিন্তু যদি তুমি দেখতে চাও, তাহলে একটা গাছ, একটা মানব শিশুর কিন্তু বড় হয়ে ওঠাটা প্রায় একই। কিন্তু যে মানব শিশু বড় হয়ে ওঠে, এ দেশের ভার সামলাবে, হ্যাঁ, এই তার নিজেকে প্রতিষ্ঠা করবে, দেশ বা সমাজের উন্নতি করবে, সে উন্নতির যজ্ঞের মূল কাণ্ডারি কিন্তু গাছ। কারণ পৃথিবীতে জীবন সম্পন্ন হয়েছে জল, আলো, বাতাস এবং গাছের জন্যই, তাই তো? গাছই মানুষের প্রয়োজনীয় প্রাণবায়ু অর্থাৎ অক্সিজেন দিয়ে থাকে। এগুলো তোমরা বিজ্ঞানে সবাই পড়েছো। তাহলে বোঝো সেই গাছটা যে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, যে পৃথিবীতে থাকা প্রাণের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, তাকে যদি আমরা হত্যা করতে চাই, অনায়াসে করতে পারবো কি? মোটেই অনায়াসে তাকে আমরা হত্যা করতে পারবো না। এবার কেন পারবো না, কারণটা তিনি ব্যাখ্যা দিয়েছেন। দেখো কি বলেছে। নট এ সিম্পল মানে সাধারণ জ্যাব, এই শব্দটা রয়েছে। জ্যাব হচ্ছে চাকুর আঘাত। চাকুর আঘাতকে আমরা বলবো ইংরেজিতে জ্যাব। চাকুর আঘাত অর্থাৎ চাকু মারা বা চাকুর আঘাত কারোর উপর হানাকে বলা হয় জ্যাব। নট এ সিম্পল জ্যাব, একটা সাধারণ চাকুর ঘা, হ্যাঁ, অফ দ্য নাইফ অর্থাৎ চাকুর একটা সাধারণ ঘা, এই যে চাকু মারাটা, এটাকে বলা হয় জ্যাব। তাহলে অফ দ্য নাইফ অর্থাৎ চাকুর একটা আঘাত, উইল ডু ইট, এটা করতে পারবে না। দেখো নটটা এখানে লিখেছে আর উইল ডু ইটটা দিয়ে তিনি সেন্টেন্সটা শেষ করেছেন। তাহলে বলছে অ্যাকচুয়ালি কী হবে সেন্টেন্সটা, এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল নট ডু ইট। সেন্টেন্সটা কিন্তু তিনি এইভাবে লিখেছেন, তিনি কাব্যটাকে সুন্দর করার জন্য, হ্যাঁ, তার মধ্যে কাব্য প্রতিভা ফুটিয়ে তোলার জন্য তিনি কি সুন্দর করে লিখেছেন যে নট, পারবে না, সিম্পল জ্যাব অফ দ্য নাইফ অর্থাৎ চাকুর একটি মাত্র আঘাত কোনো মতেই পারবে না, উইল ডু ইট, করতে, এটা কি করতে, হত্যা করতে। কি করতে, হত্যা করতে। তাহলে চাকুর যদি একটা সাধারণ আঘাতকে আমি যদি বিচার করি যে একটা মানব শিশুকে বা একটা পূর্ণাঙ্গ মানুষকে যদি চাকুর একটা আঘাত সঠিক জায়গায় করা যায়, তাহলে তার কিন্তু প্রাণ সংশয় অবশ্যই ঘটবে। কিন্তু একটা গাছকে যদি আমরা একটা চাকু মারি, হ্যাঁ, একটা চাকু দিয়ে আঘাত করি, তবে কি গাছটা মরে যায়? না। তাহলে চিন্তা করো প্রকৃতি কতটা, হ্যাঁ, দীর্ঘজীবী হয়ে ওঠার, হ্যাঁ, দীর্ঘজীবী হয়ে ওঠার শক্তি, ব্যথা হজম করার শক্তি তাকে দিয়েছে, ঠিক আছে? নইলে কি সে প্রাণকে জন্ম দিতে পারে? কোনো মতেই নাই। যে প্রাণকে টিকিয়ে রেখেছে সে যদি শক্তিশালী না হয়, তবে কি করে প্রাণ টিকে থাকবে? তাহলে চাকুর শুধুমাত্র একটা আঘাত যেখানে একটা মানুষকে মারার জন্য যথেষ্ট, সেখানে একটা গাছকে সে সেটা মারতে পারবে না। দেখো পরবর্তী, ইট, ইট মানে কিন্তু গাছকে বলা হয়েছে। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। ইট হ্যাজ গ্রোন, গ্রোন মানে বেড়ে উঠেছে, অর্থাৎ একটা গাছ ধীরে ধীরে কিন্তু, একটা ছোট্ট চারা গাছ কিন্তু ধীরে ধীরে আমরা জানি বেড়ে উঠে। একটা ছোট্ট চারা গাছ ধীরে ধীরে কিন্তু বেড়ে উঠে, সে প্রকৃতির আলো জল পেয়ে ধীরে ধীরে তারপরে কিন্তু একটা বড় গাছ হয়ে বেড়ে ওঠে। তাহলে এটাই বলেছে ইট হ্যাজ গ্রোন স্লোলি, গ্রোন মানে বেড়ে ওঠা, এটা কিন্তু ভার্ব, এটা কিন্তু থার্ড ফর্মে রয়েছে, ঠিক আছে? ইট হ্যাজ গ্রোয়ের থেকে এসেছে গ্রোন। ইট হ্যাজ গ্রোন, এটা বেড়ে উঠেছে, স্লোলি ধীরে ধীরে, হ্যাঁ, এটা কিন্তু অ্যাডভার্ব, ধীরে ধীরে, কনজিউমিং অর্থাৎ গ্রহণ করে বা নিয়ে, দ্য আর্থ পৃথিবীর থেকে, হ্যাঁ, কনজিউমিং দ্য আর্থ পৃথিবীকে শোষণ করে। অর্থাৎ আমরা জানি যে একটা গাছের জন্মস্থল এবং তার খাদ্যস্থান একটাই, সেটা কি মাটি, তাই তো? এটা বুঝতে আমাদের কোনো অসুবিধাই নেই, কারণ যেখানেই গাছ দেখবো না কেন তার কিন্তু শেকড়ে কি রয়েছে, মাটি রয়েছে। মাটি সেই বিষয় যে তাকে প্রাণের নির্যাস দেয় বা খাদ্য জোগাড় করে, তার প্রাণের খাদ্য জোগাড় করে। তাহলে গাছ যে নিজের খাদ্য নিজেই তৈরি করে, সে তার খাদ্যটা কোথা থেকে সংগ্রহ করে? মাটি থেকে সংগ্রহ করে। কবি বলেছেন যে এই যে গাছ, যাকে কোনো মতেই একটা চাকুর আঘাতে হত্যা করা সম্ভব না, তার কারণ সে ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। কিভাবে বড় হয়েছে? ধীরে ধীরে। এবং তার যে খাদ্য রস বা খাদ্যসার সে কোথার থেকে নিয়েছে? পৃথিবী থেকে। কোথা থেকে নিয়েছে? পৃথিবী থেকে। বুঝতে পারো? তার শক্তি কে যোগাচ্ছে? স্বয়ং পৃথিবী যোগাচ্ছে। আচ্ছা, রাইজিং আউট অফ ইট, ফিডিং upon its crust, absorbing years of sunlight, air and water,
অ্যান্ড আউট অফ ইটস লেপ্রিয়াস হাইড স্প্রাউটিং লিভস। কি বলেছে দেখো, তো পৃথিবীটাকে ধীরে ধীরে শোষণ করে বড় হয়ে উঠছে, যেখান থেকে সে বড় হয়ে উঠেছে, রাইজিং আউট অর্থাৎ বেড়ে উঠেছে, অফ ইট অর্থাৎ এই পৃথিবীটাই হচ্ছে তার সেই জায়গা বা সেই স্থল যেখান থেকে এই গাছটি বড় হয়ে ওঠা, তার বড় হয়ে ওঠা সম্ভব হয়েছে। তাই গাছের বড় হয়ে ওঠা কোথা থেকে সম্ভব হয়েছে? পৃথিবীর সেই অংশটা থেকে যেখান থেকে তার জন্মলগ্ন শুরু, সেখান থেকেই তার বড় হয়ে ওঠা শুরু হয়েছে। ঠিক আছে, তাহলে এটা কি? ফিডিং আপন ইস ক্রাস্ট, অর্থাৎ আমরা জানি যে ভূভাগকে, যারা ভূগোল পড়েছি, ভূগোল পড়ি, আমরা জানি যে ভূত্বকের উপরীয় অংশগুলোকে কি বলা হয়? আউটার ক্রাস্ট, ইনার ক্রাস্ট, হ্যাঁ, এরকম করে রয়েছে, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এগুলো ভূগোলে আমরা পড়েছি। তাই তেমন করেই বলছে যে ফিডিং আপন ইস ক্রাস্ট, অর্থাৎ যেখানে সে দাঁড়িয়ে রয়েছে এইটাই তার জন্মস্থল, এটাই তার কি? খাদ্য উৎপন্নের স্থল, তাই তো? এটাই তার ফিডিং গ্রাউন্ড, এটাই তার কি? বার্থ গ্রাউন্ড। এখান থেকে সে জন্ম নিয়েছে, আর এখান থেকে সে কি করে? সে খাদ্যটা কিন্তু কি করে? এখান থেকে শোষণ করছে, এখান থেকে খাদ্যটা কি করছে? শোষণ করছে। অ্যাবজর্বিং অর্থাৎ শুষে নিয়েছে, অ্যাবজর্ব করেছে, কি করেছে? ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। তা যাই হোক, তা এবার আমরা জানি যে একটা গাছ যখন ধীরে ধীরে বড় হয়, তা গাছের বৃদ্ধির জন্য বা একটা গাছের জন্মের জন্য, একটা বীজের অঙ্কুরোদ্গমের জন্য আমরা জানি কি মেন এলিমেন্টসগুলো কি কি? জল, আলো, বাতাস। জল, আলো, বাতাস ছাড়া কিন্তু কোনো বীজের অঙ্কুরোদ্গম, হ্যাঁ, জার্মিনেশন যাকে বলে, কোনো মতেই কিন্তু সম্ভব নয়। কারণ একটা বীজ যদি সে জল পেল, আলো না পায়, সে কিন্তু অঙ্কুরিত হবে না, কারণ আলোটাই তো তার খাদ্য উৎপাদনের প্রধান উপাদান, তাই তো? আবার জল, আলো, বাতাস পেলো না, তাহলে কি সে বাঁচতে পারবে না? কারণ তারও কিছু বাতাসের মধ্যে কিছু এলিমেন্টস আছে যেগুলো তার দরকার। তাই কোনো মতেই জল, আলো, বাতাস ছাড়া কিন্তু একটা গাছের বেড়ে ওঠা বা তার জন্ম সম্ভব নয়। সেটাই বলেছে। তাই একটা গাছ যদি ধীরে ধীরে বেড়ে ওঠে, তাহলে প্রকৃতির থেকে সে কি করেছে বলো তো? দীর্ঘদিন ধরে কি নিয়েছে? প্রতিদিন যখন সূর্য উঠেছে, সে সূর্যের আলো নিয়েছে। প্রতিদিন যখন বাতাস বয়, সেখান থেকে বাতাস নিয়েছে। ঠিক আছে, প্রতিদিন যখন আকাশ থেকে জল পড়ে বা মাটির অভ্যন্তরে যে ভৌম জল আছে, ভূমধ্যস্থ জল আছে, সেগুলো সে কী করেছে? শোষণ করেছে। তাহলে এই পর্যায়টা কিন্তু একদিনের নয়, এই পর্যায়টা কিন্তু দীর্ঘদিনের, ধীরে 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 এগুলো সব নিয়ে সে একটা বড় গাছে বা একটা মহিরুহে পরিণত হয়েছে। আচ্ছা, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রিয়াস হাইড, লেপ্রিয়াস কথাটা অ্যাকচুয়ালি কুষ্ঠ রোগের সাথে জড়িত, স্কিন ইনফেকশন, যেখানে মানুষের ত্বক মৃত হয়ে যায়, সেই স্কিনের মধ্যে কোনোভাবেই কিন্তু কোনো সংবেদনশীলতা থাকে না, অর্থাৎ সেখানে যদি তুমি চিমটি কাটো বা খোঁচা দাও, সেটা কিন্তু সে কোনোভাবেই প্রতিক্রিয়া জানাবে না। এবার এই শব্দটা কেন ব্যবহার করলো? কারণ দেখো, আমরা যদি সজীব শরীরের দিকে তাকাই, অর্থাৎ আমাদের শরীরের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা যে জীবিত, তার অনেক বৈশিষ্ট্যই কিন্তু আমাদের শরীরে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সে আমাদের ত্বক ধরলে, হ্যাঁ, আমাদের সাথে কথা বললে, কিন্তু দেখো গাছ তো কথাও বলে না। হ্যাঁ, গাছ কিন্তু কথাও বলে না, এবং গাছ কিন্তু একই জায়গা থেকে সে নড়াচড়াও করে না। কখনো সে নিজের খাদ্য নিজে তৈরি করে, কখনো বা সে নিজের খাদ্য অন্যের থেকে জোগাড় করে নেয়। তো এই যে ব্যাপারগুলো আছে, তো এই ব্যাপারগুলি স্থির অবস্থা দিয়ে কিন্তু আমরা তাকে কী মনে করতে পারি? মৃত মনে করতে পারি। কি মনে করতে পারি? মৃত, বা আমাদের মতন চঞ্চল নাও মনে করতে পারি। ঠিক আছে, কিন্তু তা কিন্তু নয়, তার মধ্যেও কিন্তু প্রাণের অস্তিত্ব আছে। নইলে কি ফুল ফল সে ফলাতে পারে? কোনো মতেই পারবে না। তাহলে সেই গাছের যদি বার্ক বা হাইড, যদি বাকলটার দিকে তাকাও, সে বাকলটা কেমন? রাফ। কেমন? রাফ। তাহলে একটা কোনো প্রাণ রয়েছে, তার তার ত্বকটা খসখসে হবে, প্রাণহীন দেখে মনে হবে, হ্যাঁ, সেটা কি কখনো মনে হয়? না। কিন্তু গাছের ক্ষেত্রে তাই। গাছের যে ত্বক বা গাছের যে বাকল, সে বাকলের দিকে তাকালে তুমি দেখতে পাবে সেটা প্রাণহীন। সেটা কি? প্রাণহীন, খসখসে রফ। একদম একজন কুষ্ঠরোগীর দেহের ত্বক যেমন করে কুষ্ঠরোগে দ্বারা আক্রান্ত হয়ে সেটা প্রাণশূন্য হয়ে পড়ে বা সেটা একদম নির্জীব হয়ে যায়, তেমন করে গাছের ত্বকটাও কিন্তু বাইরের দিক থেকে নির্জীব, তার ভেতরেই আছে কি? প্রাণের অস্তিত্ব। তা বলছে সেই খসখসে কুষ্ঠরোগের মতো তার সে বাকল, এই যে হাইট, এটাকে বার্কও বলে ইংরেজিতে, BARK, বার্ক মানে হচ্ছে গাছের বাকল। ঠিক আছে, বার্ক মানে হচ্ছে গাছের বাকল। তাই গাছের বাকলটাও কিন্তু যদিও প্রাণশূন্য মনে হচ্ছে, কিন্তু তার ভিতরে কি রয়েছে? প্রাণের অস্তিত্ব রয়েছে। এখানে কবি লিখেছেন যে হাইড, এই যে HID, হাইড মানে হচ্ছে গাছের, এই বার্ক মানেও গাছের ছাল,
হাইট বানো গাছের ছাল। হ্যাঁ, আচ্ছা দেখো, নেপ্রিয়াস হাইড স্প্রাউটিং লিভস। হ্যাঁ, তাহলে এই কুষ্ঠরোগের মতো তার সে বাকল কি করে, লুকিয়ে রাখে। কি লুকিয়ে রাখে? স্প্রাউটিং লিভস, অর্থাৎ কিশলয়, কুঞ্চিত কিশলয়। বুঝতে পারলে? স্প্রাউটিং কথার অর্থ হচ্ছে যেটা ফুটে বেরোচ্ছে এমন, তাকে কি বলা হয়? স্প্রাউটিং। স্প্রাউট মানে হচ্ছে ফোটা। যেমন আমরা বীজের অঙ্কুরোদ্গম শুনেছি, একটা তোমার ছোলাকে জলের মধ্যে কিছুদিন রেখে দিবে, তারপরে দেখবে তার থেকে একটা কি বেরিয়ে আসছে, একটা সাদা রঙের দণ্ডর মতন বেরিয়ে আসছে, তাই তো, যাকে অঙ্কুরিত ছোলা বলে। তাই তেমন করে এই যে বলেছে যে এই যে প্রাণহীন যে বাকল, তার মধ্যে থেকে কি বেরিয়ে আসবে? স্প্রাউটিং লিভস, অর্থাৎ যে অঙ্কুরিত যে পত্র, অর্থাৎ কিশলয়, নতুন কিশলয় বেরিয়ে আসবে। আচ্ছা, তাহলে যে প্রথম অংশটা আমরা কি পড়লাম, কি জানলাম? প্রথম অংশটা জানলাম যে একটা গাছকে হত্যা করতে অনেকটা সময় লাগে, চাকুর একটা শুধুমাত্র আঘাত এটা করতে পারবে না। তার কারণ এই গাছ অনেক দিন ধরে ধীরে ধীরে বড় হয়েছে, পৃথিবীকে শোষণ করে। সে বেড়ে উঠেছে সেই জায়গা থেকে যেটা তার খাদ্যভূমি। হ্যাঁ, এবং এই খাদ্যভূমির মধ্যে দাঁড়িয়েই সে পৃথিবীর থেকে বছরের পর বছর ধরে শুষে নিয়েছে জল, আলো, বাতাস, এবং তারপরেই তার এই কুষ্ঠের মতো বাকলের থেকে বেরিয়ে এসেছে কি? নব কিশলয় বা নতুন পাতা। বুঝতে পারলো তো? আচ্ছা, সো হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। সো হ্যাক অর্থাৎ গাছ কাটা। গাছ কাটা ইংরেজি হচ্ছে হ্যাক, এটা ভার্ব কিন্তু। চপ মানে হচ্ছে টুকরো করা। চপ মানে কি? টুকরো করা, টুকরো করা। তাই গাছকে যদি কাটা, টুকরো করা হয়, হ্যাঁ, এই কাজটা যদি করি, যে গাছকে মারার জন্য যদি আমরা মনে করি যে গাছকে কাটতে হবে, তবে কিন্তু কি বলছে? বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। তবে এই যে কাজটা তোমরা যদি মনে করে যে কেটে ফেলবে, টুকরো করবে, তবেই গাছের হত্যা সম্পূর্ণ হবে, সেটা কিন্তু মোটেই না। এই দুটো মিলেও কিন্তু গাছকে হত্যা করতে কোনো মতেই পারবে না। অর্থাৎ গাছের হত্যাটা এত সোজা নয়। তাকে চাকুর আঘাতেও হত্যা করা যাবে না, না তাকে কেটে যদি তাকে আমরা টুকরো টুকরো করি, তাহলেও কিন্তু আমরা তাকে কি করতে পারবো না? তাকে মারতে পারবো না। নট সো মাচ পেন উইল ডু ইট। না মাত্রাতিরিক্ত যন্ত্রণা এটা করতে পারবে। অর্থাৎ তাকে তুমি কেটে দিয়েছো, তাকে টুকরো করেছো, ভাবছো তার যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণায় সে হয়তো নিজের প্রাণ ত্যাগ করবে। তবে বলে রাখি, সে কিন্তু এই যন্ত্রণাতেও তার প্রাণ ত্যাগ করবে না। এই যন্ত্রণা সহনের ক্ষমতা প্রকৃতি তাকে দিয়েছে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, অর্থাৎ রক্তক্ষরিত বাকল। এই দেখো বার্ক, তখন লিখেছিলাম বার্ক মানে গাছের ছাল বা বাকল। দ্য ব্লিডিং বার্ক অর্থাৎ রক্তক্ষরিত বাকল উইল হিল, কি করবে? ভরে উঠবে, তার ক্ষয় পূরণ করে উঠবে। এই লাইনটা বিশেষ গুরুত্বপূর্ণ। এই লাইনটা একটা বলি, যেখানে কিন্তু গাছকে মানুষের সাথে তুলনা করা হয়েছে। কারণ দেখো, রক্তক্ষরণ কার হয়? মানুষের হয়, অর্থাৎ প্রাণীরই হয়, ঠিক আছে। এবং যেহেতু এখানে প্রকৃতির উপরে অন্যায় অত্যাচারটা কে করছে? মানুষ করছে। সেই মানুষকে যদি আঘাত করো, সে মানুষকে যদি শারীরিকভাবে আঘাত করা হয়, তাহলে কী হয়? রক্তপাত ঘটে। সেই রক্তপাত কিন্তু মাত্রাতিরিক্ত হলে কি হবে? সে মানুষ আর বেঁচে থাকবে না। বেঁচে থাকবে কি না? যদি দেহের মধ্যে থাকা রক্তের অধিকাংশ বেরিয়ে যায়, তবে কিন্তু তার প্রাণ টিকিয়ে রাখা বড়ই অসম্ভব। কিন্তু একটা গাছকে দেখি, তাকে আমরা কেটে দিচ্ছি, তাকে আমরা টুকরো করছি, কিন্তু কি হচ্ছে? কিছুদিন পরে সেই জায়গা থেকে আবার নতুন ডালপালা বেরিয়ে আসছে। হ্যাঁ, তা কতটা হিলিং পাওয়ার, নিজের ক্ষয়পূরণের ক্ষমতা প্রকৃতি মানুষকে কতটুকু দিয়েছে আর গাছকে কতটুকু দিয়েছে, তার যদি তুলনা করি, গাছেরটা মিলিয়ন টাইমস গ্রেটার দেন ম্যান। অর্থাৎ মানুষের থেকে মিলিয়ন টাইমস কিন্তু বেশি ক্ষমতা কার আছে? গাছের রয়েছে। সে নিজের ক্ষয়পূরণ ক্ষমতা রয়েছে। তাই বলছে, যতই আঘাত করো, যতই কষ্ট দাও, তুমি ভেবো না যে সে মরে যাবে, তার রক্তক্ষরিত বাকল আবার ভরে উঠবে। অর্থাৎ এই যে গাছ, তার যে বাকল তুমি ক্ষয় করলে, তার ডাল কাটলে, তার পালা কাটলে, তুই ভাবলে এবার ওকে মেরেই ফেলবো, কিন্তু তোমার চেষ্টা ব্যর্থ হবে। প্রতিটা লাইনের মধ্যে কবি কিন্তু এটাই বলতে চেয়েছেন যে গাছকে মারার উপায়টা কি। অর্থাৎ এই যে কথাগুলো বলেছেন, এটা হচ্ছে প্রত্যেকটা
অধ্যায় বা প্রত্যেকটা ধাপ যদি বলি, গাছকে মারার যে প্রত্যেকটা পদ বা অধ্যায়ের কথা তিনি বলেছেন যে এইভাবে মারা যায়, এইভাবে মারা যায়, এই যে কথাগুলো মানে তিনি বলবেন, আগামী দিনে বলবেন, এই কবিতার পরবর্তী অংশে বলবেন, সেখানে কিন্তু সেগুলোকে মিথ্যে প্রমাণ করার জন্য এগুলো বলেছেন যে না, আমরা যতটাই অন্যায় করি না কেন, হ্যাঁ, গাছকে আমরা মারতে পারবো না, ঠিক আছে, গাছকে আমরা মারতে পারবো না, কিন্তু গাছের যে নিজস্ব ক্ষমতা বা শক্তি সেটা অসীম। দেখো, and from close to the ground will rise curled green twigs, বলছে এবং মাটির খুব কাছ থেকে উইল রাইজ জেগে উঠবে, রাইজ মানে জেগে ওঠা বা ফুটে ওঠা, কার্ল, কার্ল কথার অর্থ হচ্ছে কুঞ্চিত, কার্ল কথার অর্থ হচ্ছে কুঞ্চিত অর্থাৎ কোঁকড়ানো বা বাঁকানো এরকম, তাকে কি বলা হয়? কার্ল, কার্লড গ্রিন টুইগস, গ্রিন মানে সবুজ, টুইগস মানে কি, দেখো একটা মূল কাণ্ডের থেকে যে ছোট্ট ছোট্ট শাখা প্রশাখাগুলো বের হয় না, এগুলোকে বলে টুইগ, এগুলোকে বলে কি? টুইগ, এগুলোকে কি বলে? টুইগ, প্লুরাল করা হয়েছে এস যুক্ত করে, শুধু শব্দটা কি? টুইগ। টুইগ মানে কি? ছোট ছোট যে শাখা প্রশাখাগুলো আছে তাকে ইংরেজিতে বলা হয় টুইগ। আর বড়টা কি বলে? ব্রাঞ্চ, তাই তো? তাহলে বলছে যে গাছটাকে যদি কেটেও ফেলো তবুও বলছে যে গাছটার এটুকুনি অংশ তুমি কেটে ফেললে, এইটুকুনি অংশ কেটে ফেললে, কেটে ফেলার পর কি দেখবে যে কিছু সময় পর মাটির খুব কাছ থেকে, মাটির কি হবে? খুব কাছ থেকে, মাটির খুব কাছ থেকে আবার কি উঠবে? ছোট ছোট শাখা পোশাখা বেরোবে, তার মধ্যে কি ফুটে উঠবে? এরকম পাতা ফুটে উঠেছে, তাই তো? এটাই বলেছে যে গাছকে যদি তুমি কেটেও দাও তারপরে দেখবে কিছু সময় বাদে মাটির খুব কাছ থেকে, মাটিটাই যেহেতু তার প্রাণের উৎস, সেখান থেকে কি হবে? ছোট ছোট কিছু শাখা প্রশাখা বেরিয়ে যাবে, তারা কি? মিনিয়েচার বাউস, এই শব্দটা আসবে। অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বলতে মিনিয়েচার কথাটা বোঝানো হয়। মিনিয়েচার মানে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আর বাউস মানে কি? ডালপালা, অর্থাৎ এখন যেটা টুইগ পরে সেটা কি হবে? বড় ডালে পরিণত হবে, তাই তো? তখন তাকে বলা হবে বাউস, তখন কি বলা হবে? বাউস, যেটাকে আমরা ব্রাঞ্চেস বলি। তাহলে বলছে যদি আমরা কেটে ছেড়ে দিই তবে দেখতে পাবো মাটির খুব কাছ থেকে কিছুদিন পরে আবার কিছু ছোট শাখা প্রশাখা বেরিয়ে আসবে, যার মধ্যে কি থাকবে? সবুজ সবুজ পাতা থাকবে, এবং সেই পাতাগুলো সমেত যে ডালগুলো সেগুলোই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডালপালা, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডালপালা, এগুলো বড় হয়ে কি হবে? বড় বড় কি ডালপালা বা কাণ্ডে পরিণত হবে। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ, যদি এই ছোট্ট ছোট্ট ডালপালাগুলো যেগুলো বেরিয়ে এসেছে এগুলোকে তুমি যদি দেখেও না দেখার ভান করে ছেড়ে দাও, তবে বলে রাখি আবার তারা বেড়ে উঠবে। এক্সপ্যান্ড মানে কি? ওটা বেড়ে ওঠা। এক্সপ্যান্ড শব্দের অর্থ হচ্ছে বেড়ে ওঠা। এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ, আগের আকৃতিতে। অর্থাৎ একটা গাছকে যদি কেটে ছেটে দাও, ডালপালা ছেটে দাও, তারপরে কিছু সময় বাদে কি দেখবে? আবার সেখান থেকে ডালপালা বেরিয়েছে, এবং কিছুকাল পরে কি হয়? আবার গাছটা কিন্তু আগের পর্যায়ে চলে যায়। তো সেটাই বলেছে, যদি গাছটাকে যদি আমরা কেটে ছেড়ে দিই, ভাবি যে গাছটা মরে যাবে, তাহলে ভেবো না সে মরবে, কারণ সে কিন্তু আবার কিছু সময়ের পর সে আগের আকৃতি ধারণ করবে। অর্থাৎ গাছের যে মৃত্যু পদ্ধতি যে আমরা তুলে নিয়েছি বা ভাবছি যে এইভাবে করে গাছ মরবে, সেটা কিন্তু মরবে না। তাহলে কবিতার যে প্রথম অংশটা আছে সেখানে কিন্তু কবি কি বলেছেন যে কি করে একটা গাছ বড় হয়ে ওঠে, তার জন্মলগ্নটা কি, তার খাদ্য উৎস কি, এবং তাকে সে কতটা যন্ত্রণা সহ্য করতে পারে, আর কিভাবে তার প্রাণীর অস্তিত্ব লুকিয়ে থাকে, এবং কিভাবে করে যদি তাকে আমরা মারার চেষ্টা করি সেগুলো ব্যর্থতায় পরিণত হবে, তারই ধারা বিবরণী কবিতার প্রথম অংশে আছে। এইবার যে জায়গাটা আছে দেখো, এইখানেই হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ। নিগেশন দিয়ে শুরু হয়েছে, প্রথম কথাটাই রয়েছে নো, অর্থাৎ যা তিনি এতক্ষণ বলে এসছেন সেটা করলে আমরা কি করতে পারবো না? গাছকে মারতে পারবো না। হ্যাঁ, ইফ উই ফলো দ্য স্টেপস দ্য পোয়েট মেনশন অ্যাবভ, ইফ উই টেক দ্য রোড দেন উই ক্যানট কিল আ ট্রি, তাহলে কিন্তু গাছকে আমরা মারতে পারবো না, ঠিক আছে? গাছকে হত্যা করতে গেলে তাহলে উপরোক্ত যে পদ্ধতিগুলো বলা হয়েছে, যে চাকুর সামান্য আঘাত, টুকরো করা, হ্যাঁ, তারপরে তোমার কাটা টুকরো করা, এগুলো যদি করি, এগুলো করে আমরা গাছকে কিন্তু মারতে কোনো মতেই পারবো না। ওই জন্য বলছে নো, পারবে না। এইবার তোমাদেরকে একটা কথা বলি, কবিতার প্রথম অংশটুকু যে পড়লাম সেখানে কিন্তু ভালো করে মনে রেখো, সেখানে কিন্তু একটা গাছকে হত্যা করতে অনেকটা সময় লাগে সেটা বলা হয়েছে, এবং চাকুর শুধুমাত্র আঘাত সেটা করতে পারবে না সেটা বলা হয়েছে, গাছ কোথার থেকে উৎপত্তি সেটা বলা হয়েছে, কিভাবে সে কি শুষে নিচ্ছে সেটা বলা হয়েছে, এবং
যদি তাকে আমরা টুকরো করে ছেড়ে দিই সে যে আবার বড় হয়ে উঠবে সেটা বলা হয়েছে, এবং তার যে প্রাণের অস্তিত্ব কুষ্ঠের মতো বাকলের আড়ালে লুকিয়ে থাকে সেটা বলা হয়েছে। এবার এই কথাগুলো বলার মধ্যে দিয়ে কী বলা হয়েছে বলো তো, একটা গাছের প্রকৃত শক্তির কথা তুলে ধরা, যে প্রকৃতি তাকে শক্তি দিচ্ছে। হ্যাঁ, এই কথাটা কাদের বলা হচ্ছে? আমাদের বলা হচ্ছে। এবার আসল কথাটায় আসি, দেখবে যে যখন আমরা লেখাপড়া করতে চাই না বাবা মারা তখন কি বলে, এই তোকে পড়তে হবে না, পড়তে হবে না, ছাড়, তাই না? ছাড় ছাড় ছাড়, খেল খেল খেল, আর পড়াশোনা করতে হবে না। হ্যাঁ, তুই অনেক পড়ছিস, আর পড়তে হবে না, বই বন্ধ কর, তুই খেল, শুধু পড়বি না কিন্তু, বইটি সব ফেলে দিব। তো এরকম করে ছোটোবেলায় বাবা মারা আমাদের বলতো। হ্যাঁ, তো এই কথাগুলো কেন বলে? যখন কোনো মানুষকে কোনো কিছু নিষেধ করার পরও সে বারংবার সেই জিনিসটা শোনে না, কোনো মতেই সে শোনে না, তখন যে নিষেধ করছে তখন সে তাকে কী করে, আরও কী করে, প্রশ্রয় দেয়। কী করে? প্রশ্রয় দেয়। এবার গাছ যে পৃথিবীর বুকে অমূল্য সম্পদ, এটা কিন্তু আমরা সবাই জানি, অথচ দেখো আমাদের প্রয়োজনে, কারণে অকারণে কিন্তু আমরা কী করেছি, গাছকে হত্যা করে চলছি। কী করছি? হত্যা করে চলছি। এই যে যজ্ঞ, এই যে যাত্রা আমরা এত না করা সত্ত্বেও, যেখানে বিশ্বের প্রত্যেকটা দেশ উদ্গ্রীব যে না পৃথিবীতে গাছের পরিমাণ কমে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, সেখানে গাছকে আমাদের আরও বাঁচিয়ে তুলতে হবে, পৃথিবীটাকে আরও সবুজ করতে হবে, কিন্তু মানুষ কী করছে, নির্বিচারে, হ্যাঁ, অর্থনৈতিক উন্নতির নামে, ফ্যাক্টরি কলকারখানা তৈরির নামে, হ্যাঁ, বাসস্থান তৈরির ক্ষেত্রে বড় বড় বনাঞ্চলগুলোকে কেটে কেটে কী করা হচ্ছে, মাঠে পরিণত করা হচ্ছে। তাহলে তাহলে তো দেখো, তাহলে মানুষ কি একটা নির্বোধ একটা যন্ত্রতে পরিণত হয়েছে। সে জানেই না যে প্রকারান্তরে সে কী করছে, নিজের অস্তিত্বকে বিনষ্ট করছে। তাই যারা শিক্ষিত মহল বা যারা জ্ঞানী মহল, যারা বুঝছে যে ব্যাপারটা খুবই ঘোরতর অন্যায় হচ্ছে, বলেও মানুষ শুনছে না, তখন তারা কি করছে, আরও মানুষ করছে, কাটো কাটো, আরও বেশি করে কাটো, আরও বেশি করে কাটো, তাই না? এইভাবে মরবে না। এইবার কীভাবে মরবে আমি বলে দিচ্ছি, ওইভাবে মেরো না, ও মরবে না। কারণ কি, আমরা যে পদ্ধতিতে গাছকে মারার চেষ্টা করছি তাতে আমরা গাছের উপরই অংশটা কেটে ফেলছি, আবার সে বড় হয়ে উঠতে পারে। তাই জন্য কবি এবার ব্যঙ্গ বিদ্রুপের স্বরে বলবেন যে গাছকে কীভাবে মারতে হবে, কারণ কাউকে কোনো কথা বলে যখন শোনে না তখন তাকে এভাবেই বলতে হয়। তাই তিনি কি বলছে, নো, পারবে না, দ্য রুট ইজ টু বি পুলড আউট, গাছের যে শেকড় তাকে মূল থেকে, অর্থাৎ যেখানে শেকড়ের উৎপত্তি সেখান থেকে তাকে তুলে বার করতে হবে। তাকে কি করতে হবে? তুলে বার করতে হবে। তাই গাছের শক্তি কোথায় আছে? তার শেকড়ে। তাহলে গাছের ওপর কেটে লাভ নেই, গাছের কি কাটতে হবে? বলে না যে ওপর কেটে লাভ নেই, মূল থেকে উপড়ে ফেলতে হবে। তাই বলেছে যে রুট ইজ টু বি পুলড আউট, রুটকে অর্থাৎ শেকড়গুলিকে তার কেন্দ্রস্থল থেকে, যেখান থেকে উৎপত্তি হয়েছে সেখান থেকে তাকে তুলে ফেলে দিতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কারিং কথার অর্থ হচ্ছে লেগে থাকা, অ্যাঙ্কারিং শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা, অর্থাৎ পৃথিবীর সেই গহ্বরে যেখানে গাছের শেকড় নিজেকে স্থায়িত্ব দানের জন্য, বেঁচে থাকার জন্য যেখানে নিজেকে আটকে রেখেছে, সেখান থেকে তোমাকে কি করতে হবে? তাকে তুলে ফেলতে হবে। তাকে কি করতে হবে? তুলে ফেলতে হবে। ইট ইজ টু বি রোপড, একে বাঁধতে হবে। প্রথমে কাজটাকে কি করতে হবে? বাঁধতে হবে ভালো করে, টাইট, শক্ত করে টেনে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, তারপরে তাকে হ্যাচকা টানে তাকে কি করতে হবে? তার শেকড় থেকে তাকে উৎপাট করতে হবে, তাই তো? তার উৎপাটন ঘটাতে হবে, অর্থাৎ শেকড় থেকে তাকে সমূলে তাকে তুলে ফেলতে হবে। তাই দেখো, গাছের মৃত্যু পদ্ধতি যেগুলো আমরা ভেবে আসছি, চাকু দিয়ে মারা, টুকরো করা, কাটা, সেগুলো গাছকে মারা যাবে কি না? গাছকে মারতে হবে কি করে? তার শেকড় থেকে তাকে কি করতে হবে? পৃথিবীর সাথে যে তার সম্পর্ক, সে সম্পর্কটাকে কি করতে হবে? ছিন্ন করতে হবে, তবেই গাছের মৃত্যু সম্ভব। অর পুলড আউট এন্টায়ারলি, অল্প তুলে হবে না কিন্তু, যে কিছু অংশ তুলে ছেড়ে দিলাম তা না, সমগ্রভাবে, অর্থাৎ সামগ্রিক যা আছে সম্পূর্ণটা কিন্তু তুলে ফেলতে হবে। এন্টায়ারলি, সম্পূর্ণভাবে। এন্টায়ারলি শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। হ্যাঁ, সম্পূর্ণভাবে তুলে ফেলতে হবে, সম্পূর্ণভাবে তুলে ফেলতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেভ, কোথার থেকে? পৃথিবীর গহ্বর থেকে। আউট মানে ভেতর থেকে, আউট ফ্রম কোথার থেকে? দ্য আর্থ কেভ। আর্থ কেভ কথার অর্থ হচ্ছে পৃথিবীর গহ্বর। পৃথিবীর গহ্বর কি? দেখো, একটা গাছকে যদি তুমি খুঁড়ে তোলো তাহলে একটা কি তৈরি হবে? একটা গর্ত তৈরি হবে। কি তৈরি হবে? গর্ত। গর্তটা কিসের মতন দেখতে? একটা গুহার মতন দেখতে। গুহার আকৃতি কেমন হয়? গোল হয়, অন্ধকারপূর্ণ হয়। তেমন কিন্তু পৃথিবীর গহ্বর যদি খোঁড়ো, গাছের যদি গোড়া থেকে তুলে ফেলতে চাও, তাহলে সেখানে কি তৈরি হবে? একটা গর্ত তৈরি হবে। সেই গর্ততেই রয়েছে তার কি? প্রাণের অস্তিত্ব। সেখান থেকে তাকে টেনে বেঁধে তুলে ফেলতে হবে।
অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজ, তবেই দেখবে গাছের শক্তিটা প্রকাশ পেয়েছে, গাছের শক্তিটা প্রকাশ পেয়েছে। এক্সপোজড মানে হচ্ছে আলোতে আসা বা প্রকাশ পাওয়া। গাছের শক্তি বলতে এখানে কি বুঝিয়েছেন তিনি? শেকড়গুলো, তাই না? গাছের আসল শক্তি গাছের বাইরের সেই দেহটা নয়, যেই দেহটাকে এত তাড়াতাড়ি ক্ষয় থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা, ডালপালা কেটে দিলে আবার নতুন ডালপালা গজিয়ে দেওয়ার ক্ষমতা কে দিচ্ছে? তার শেকড় দিচ্ছে। তাই যদি আমরা তুলি তবেই আমরা দেখতে পাবো যে গাছের আসল শক্তিটা কোথায় লুকিয়েছে। তো এইখানে কবি কি বলছেন আমরা জানি যে তোমরা যারা রামায়ণ দেখেছো জানো যে ভগবান রামচন্দ্র যখন আমাদের লঙ্কার অধিপতি লঙ্কেশ্বরকে হত্যা করার জন্য উদ্যত এবং তিনি বারংবার লঙ্কেশকে নানা রকম তোমার হচ্ছে দৈব বান দ্বারা আক্রমণ করার চেষ্টা করছে, কোনো মতেই তার কিন্তু প্রাণনাশ হচ্ছে না, তাই তো? কারণ আমরা জানি যে রাবণকে বলা হয় দশানন, ঠিক আছে? অর্থাৎ যার 10টি আন, অর্থাৎ 10টি মস্তক, একটা ঘাড়ের ওপরে 10টি মাথা, তাই তো? ব্রহ্মদেব দ্বারা তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি দশানন হয়েছিলেন, অর্থাৎ ব্রহ্মদেবকে সন্তুষ্ট করতে নিজের যজ্ঞে তিনি নিজের মাথা 10 বার দান করেছিলেন, যার জন্যই ব্রহ্মদেব তাকে দশানন, হ্যাঁ, এই বর প্রদান করে, তার 10টি মাথা। এবং রাবণ কিন্তু অত্যন্ত জ্ঞানী পণ্ডিত, অত্যন্ত জ্ঞানী পণ্ডিত, ঠিক আছে? এবং তুমি জানো কি না জানি না, বা তোমরা জানো কি না জানি না, রাম কি করে রাজত্ব চালাবে যখন তোমার দেহ রাখছেন, অর্থাৎ আমাদের লঙ্কার অধিপতি লঙ্কেশ্বর রাবণ দেহ রাখছেন, তখন রাম কিন্তু রাবণকে প্রশ্ন করে যে আপনি বিদ্বান, বলবান, হ্যাঁ, এবং আপনি একজন পরম ঋষি, হ্যাঁ, তাহলে সেই মানুষটা আপনার কাছে বলে আমি সাম্রাজ্য কি করে চালাবো, সেই সাম্রাজ্য চালানোর শিক্ষাও কিন্তু রামচন্দ্র শেষ সময় রাবণের মুখ থেকে শুনে নিয়েছিলেন, বুঝতে পারলো তো? এই রাবণের যে মৃত্যুর সার সেটা ছিল তার নাভিতে, হ্যাঁ, অর্থাৎ অমৃত কলসটা কোথায় ছিল? নাভিতে, ঠিক আছে? তাই রাবণকে বারংবার আক্রমণ করা সত্ত্বেও কিন্তু তা কিন্তু মৃত্যুটা দিতে পারেননি কে? রামচন্দ্র। তখন রাবণের ভাই বিভীষণ, যে রামচন্দ্রের পক্ষে ছিলেন, তিনি বললেন যে আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে হত্যা করার জন্য প্রভু আপনাকে ওনার নাভি লগ্নে কী করতে হবে? তীর নিক্ষেপ করতে হবে, হ্যাঁ, তবেই তাহলে মৃত্যু ঘটবে। তখন তিনি তার নাভিতে তীর মারেন এবং রাবণের মৃত্যু ঘটে। তাহলে বোঝো, তাহলে রাবণের আসল শক্তি কোথায় ছিল? তার নাভিতে। গাছের আসল শক্তি কোথায় রয়েছে? তার শেকড়ে। উপর কেটে কোনো লাভ নেই। এটাই কবি বলেছেন যে উপর কেটে কোনো লাভ নেই, তোমাকে তার শক্তিটাকে টেনে হেঁচড়ে বার করতে হবে। কোথায়? পৃথিবীর সেই গুহা থেকে, যেখানে তার শক্তিটা সে আটকে রেখেছে বা সঞ্চয় করে রেখেছে। কেমন সেই শক্তিটা দেখতে তার বর্ণনা রয়েছে। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, সোর্সটা কি? হোয়াইট অ্যান্ড ওয়েট। এবং শেকড়টাকে যদি তোমরা তোলো তাহলে দেখবে সেটা কি? একটু ভেজা ভেজা ভাব, এবং সেটার মধ্যে কিন্তু কোনো বর্ণ থাকে না। বর্ণ থাকে না তার কারণ কি? ক্লোরোফিল থাকে না। যেহেতু মাটির আড়ালে থাকে তার মধ্যে ক্লোরোফিল থাকে না, তাই জন্য গাছের শেকড়ের রং কী হয়? সাদা হয়। এগুলো বিজ্ঞানের পাতায় আমরা পড়েছি। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, তাহলে সেই যে উৎস শেকড়গুলো কেমন হয়? সাদা এবং কি হয়? ভেজা হয়। সাদা এবং কি হয়? ভেজা হয়। দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এটাকে কি বলা যায়? মোস্ট সেন্সিটিভ, অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত সংবেদনশীল। ওই জন্য কিন্তু গাছ তার আসল শক্তির উৎসকে মাটির নিচে, অর্থাৎ প্রকৃতি মার কাছে, যেখান থেকে সে জন্ম, সেইখানে তাকে সঞ্চয় করতে রাখতে দিয়েছে। প্রকৃতি মা তাকে কি করে? দীর্ঘ দীর্ঘ বছর ধরে তাকে কি করে? সকলের আড়ালে সেটাকে রেখে দেয়, আলোর আড়ালে সেটাকে রেখে দেয়, যাতে কেউ তাতে আঘাত করতে না পারে। কারণ ওখানে আঘাত পড়া মানে কি? গাছটা মরে যাবে কিন্তু। তাহলে বলছে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট হিডেন, লুকিয়ে রয়েছে যেটা, ফর ইয়ার্স, অনেক বছর ধরে, ইনসাইড দ্য আর্থ, পৃথিবীর অভ্যন্তরে। ইনসাইড মানে অভ্যন্তরে, বা ইনসাইড, পৃথিবীর অভ্যন্তরে সেই শেকড়টা লুকিয়ে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে দেখো। তাহলে তুমি যদি তুলে ফেলো, সেই শেকড়টাকে বের করে ফেলো, তারপরে কি বলছে? দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চকিং ইন সান অ্যান্ড এয়ার। দেখো, তা যখনই তুমি গাছকে তার শেকড় থেকে তুলে ফেললে, বাকিটা এই প্রকৃতি, যে প্রকৃতি তাকে প্রাণ দিয়েছে, দেখো এটাই কিন্তু একটা বড় টার্নিং পয়েন্ট। দেখো, যে রক্ষক সেই কিন্তু ভক্ষক, তাই তো? একটা কথা কিন্তু আমরা শুনে রয়েছি, যে প্রকৃতি আমাদের প্রাণ দিয়েছে, সেই প্রকৃতি কিন্তু একদিন আমাদের প্রাণটা আমাদের থেকে নিয়ে নেবে। যে প্রকৃতি হাজারো বছর ধরে, যুগ যুগ ধরে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বজায় থাকার জন্য গাছকে দিয়েছে, অমূল্য সম্পদ, যে গাছ তার সমস্ত জীবন জুড়ে, হ্যাঁ,
মানুষকে অক্সিজেন দিয়ে, ফুল ফল দিয়ে প্রাণের অস্তিত্বকে বজিয়ে রেখেছে, পৃথিবীতে প্রাণের আকারকে দান করে রেখেছে, সেই গাছ যখন তার শিকড় থেকে উপড়ে গেল, তখন সেই প্রকৃতি যাকে এতদিন যে জল আলো বাতাস দিয়েছে, তখন সেই জল আলো বাতাস তাকে কী করবে? প্রাণটা আবার তার থেকে কেড়ে নেবে। তাই তো, যে জল আলো বাতাসে আমাদের প্রাণ চলে, সেই জল আলো বাতাসে ডুবে গেলে আমাদের কী হবে? মৃত্যু হবে। বুঝতে পারলো তো? সেটাই আমাদের কী উঠবে? পরিপন্থী হয়ে উঠবে। তাই বলেছে, দেখো এতদিন ধরে যাকে জল দিয়েছে, আলো দিয়েছে, বাতাস দিয়েছে, যখনই তার শেকড়টা উপড়ে গেল না, তখন সে জল আলো বাতাস কী করছে দেখো। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং। স্কর্চিং মানে পুড়িয়ে দেওয়া। স্কর্চিং মানে কি? দগ্ধ করা। স্কর্চিং মানে কি? দগ্ধ করা। তো দগ্ধ কে করবে? সূর্য। দগ্ধ কে করবে? সূর্য। অ্যান্ড চকিং। চকিং মানে শ্বাসরুদ্ধ করা। চকিং মানে কি? শ্বাসরুদ্ধ করা, অর্থাৎ গলা টেপা। গলা টেপাটা কে টিপবে? বাতাস টিপবে। কে টিপবে? বাতাস। কারণ আমরা যদি নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করি, তাহলে যে সাফোকেশনটা হয়, এটার একটা প্রতিশব্দ হচ্ছে সাফোকেশন, অর্থাৎ হাঁসফাঁস করা। তা সেটা কিসের জন্য ঘটে? বাতাসকে পাওয়ার জন্যই ঘটে। তাহলে বাতাস যদি আমাদের ফুসফুসে যাওয়া বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ড যদি বাতাস না পায়, তাহলে কাজ করবে কি? না। তাহলে এই গাছ, যে গাছ এতদিন বাতাস দিয়েছে, দেখো সেই বাতাসই তার কি করছে? গলাটাকে আষ্টে পিষ্টে জড়ে ধরেছে তাকে প্রাণটা নেওয়ার জন্য। কারণ কি? ওই যে শিকড় থেকে সে উঠে গেছে। ইনসান এয়ার। তাহলে এই স্কর্চিং অর্থাৎ দগ্ধ করার কাজটা কে করে? সূর্য। আর শ্বাসরুদ্ধ করার কাজটা কে করে? বাতাস। শ্বাসরুদ্ধ করার কাজটা কে করে? বাতাস। ব্রাউনিং। তারপরে যখনই সেই গাছটা কি হয়ে যায়, তার প্রাণটা ধীরে ধীরে যেতে শুরু করে, তখন তার রং সবুজ থেকে কি হতে শুরু করে? বাদামি। কি হতে শুরু করে? বাদামি। হার্ডেনিং। শুকিয়ে আসে। কি হয়ে আসে? শক্ত করে হয়ে যায়। যখনই তার বাদামি রং হয়ে যাবে, তার যে নমনীয় শরীর তখন কি হয়ে যাবে? শক্তে পরিণত হবে। যে একটা মানুষ মরে গেলে দেখবে তার হাত পা কি হয়ে যায়? সব শক্ত হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, কোষগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যায় এবং ব্রেন কাজ করা বন্ধ করে দেয় এবং দেহটা আস্তে আস্তে কি জমতে থাকে। একসময় তার হাত ভাঁজ করা পর্যন্ত যায় না, এতটাই শক্ত হয়ে যায়। তাই ঠিক তাই, যখন তার শিকড় থেকে তুলে নেওয়া হলো, সূর্য তাকে দগ্ধ করলো, বাতাস তার শ্বাসরোধ করলো, তারপরে ধীরে ধীরে সে বাদামি রং ধরতে শুরু করলো, তারপরে সে শক্ত হলো, টুইস্টিং, তারপরে সে বেঁকে গেল। কী হয়ে গেল? বেঁকে গেল। উইদারিং, অর্থাৎ তার মধ্যে রস ছিল, সব রসগুলো কী হয়ে গেল? শুষে গেল। রসগুলো কী হলো? শুষে গেল। কারণ সে রসের উৎপাদন যে ঘটাচ্ছিল, তার সাথে তার সম্পর্ক নেই। তার রসের উৎপাদন কে ঘটাচ্ছিল? আর্থ। কে ঘটাচ্ছিল? আর্থ। কিসের দিয়ে কানেকশনটা ছিল? রুট দিয়ে। কি দিয়ে? রুট মানে শেকড় দিয়ে। এর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়েছে। তাহলে তার মধ্যে থাকা রস শুকোবে কি না শুকোবে? শুকাবে। শুকানোর কাজটাও কে করছে বলো তো? সান। হ্যাঁ। তারপরে তাকে নির্জীব করে দেওয়া, তারকে বাদামি রং করে দেওয়া, এগুলো কে করছে? শ্বাসরোধ করে দেওয়া। এগুলো যেমন সূর্য করছে, তার পাশাপাশি কী করছে? বাতাসও করছে। হ্যাঁ। অ্যান্ড দেন ইট ইজ ডান। তখনই গাছের মৃত্যুটা সম্পূর্ণ হবে। অর্থাৎ যখন তুমি দেখবে গাছের কাণ্ডটা এইরকম পরিণতিতে পড়ে রয়েছে, তখনই ভেবো যে তোমার মৃত্যু প্রক্রিয়াটা, তুমি যেটা চাইছিলে সেটা সম্পূর্ণ হয়েছে। বুঝতে পারলে তো? তা কবিতাটা প্রথম থেকে শেষ অবধি যে ধারাটা বজায় রাখা হয়েছে, কবিতার প্রথম ভাগে বলা হয়েছে যে গাছ কি, কোথায় উৎপত্তি, কি করে তার বেড়ে ওঠা, হ্যাঁ, এবং তাকে কি কি উপায়ে আমরা মারতে পারবো না, এবং পরবর্তী পর্যায়ে রয়েছে যে কবি বলেছেন যে এইভাবেই তুমি গাছকে মারতে পারবে। তাই তো, এইভাবে তুমি গাছকে মারতে পারবে, এবং শেষে যখন এই পরিণতি হবে, তবেই নিজের মনকে আশ্বস্ত করো যে না, গাছ এবার কি হলো? মারা গেল। গাছটা কি হলো? মারা গেল। তা কবিতাটা তোমরা দেখলে, পড়ালাম, শুনলে। কবিতাটা বাড়িতে আরও ভালো করে পড়তে হবে, এবং যে কথাগুলো আমরা বলেছি সে কথাগুলো তোমরা চাইলে একটা খাতায় যদি লিখে নাও, তবেই কিন্তু এটার সামারিটা হয়ে গেল এবং সাবস্টেন্সটা হয়ে গেল। আমি এইটার সাবস্টেন্সটা বা এই রিলেটেড যে নোটগুলো, সেগুলো ভিডিও নিয়ে আগামী পর্বে উপস্থিত হব তোমাদের সামনে। এবং যেটা তোমাদেরকে বলার, যে এই কবিতাটা কিন্তু খুব রিয়েলিস্টিক একটা কবিতা। হ্যাঁ, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলছি যে ভাই বোন যারা তোমরা দেখছো, যারা এখানে বসে আছো বা যারা অনলাইন প্ল্যাটফর্মে থেকে দেখছো, তারা বলি, ইটস এ ভেরি রিয়েলিস্টিক ম্যাটার। এখানে কিন্তু দ্য পোয়েট হাইলাইটস দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য হোল ওয়ার্ল্ড, যেখানে গোটা পৃথিবীর বর্তমান পরিস্থিতিটা, যে মানুষ কিন্তু এখন লড়াই করছে। কার সাথে বলতো? প্রকৃতির সাথে লড়াই করছে বেঁচে থাকার জন্য। কারণ যে প্রকৃতি তাকে প্রাণ দিয়েছিল, সে প্রকৃতি এখন কি হয়েছে? তার প্রাণের অস্তিত্ব বজায় রাখতে পারছে না, বিঘ্নিত হচ্ছে। কী কারণে? আমাদের কার্যকলাপে। তাই তো? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কবিতাটা খুব গুরুত্বপূর্ণ, এবং কবিতার প্রশ্নগুলো খুব সুন্দর, তোমরা দেখবে সেগুলো আগামী দিনে।
তা আমি এবার তোমাদের বলছি, যেহেতু তোমরা জেনেছো যে আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ারের পরিবার ধীরে ধীরে বড় হয়ে উঠছে, এই শুভ লগ্নে বা এই মুহূর্তে তোমরা যারা আমাদেরকে এই অকৃত্রিম ভালোবাসা স্নেহ দিয়ে আমাদের প্রচেষ্টাগুলোকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে অনেক থ্যাঙ্কস। যারা এখনও আমাদের কাছে এসে পৌঁছতে পারোনি, আমাদের প্ল্যাটফর্মে জয়েন করতে পারোনি, যারা তোমরা আছো তারা তাদেরকে বলো, যারা এখনও আসতে পারেনি তারাও যাতে উপকৃত হয়, আমাদের চেষ্টাটা যাতে কাজে লাগে, এই কথা বলে রাখছি। আর একটা কথা বলছি, যেহেতু উচ্চ মাধ্যমিক ঘনিয়ে আসছে, প্রিপারেশন কিন্তু আমাদের ভালোভাবে রাখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, ক্লাস একটাও মিস করবে না, সবাই দেখতে থাকো। হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদেরকে সাপোর্ট করো, আর তোমাদের সাজেশন কী করলে আরও ভালো হবে ক্লাসগুলো আমাদেরকে লিখে জানাও। ধন্যবাদ।